শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক এমপি সহ আটক 7। বিবিসির প্রতিবেদন বলছে, ব্যক্তি ও পরিস্থিতি ভেদে সেনাবাহিনীর আচরণ ভিন্ন, ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার হামলা, ভাঙচুর, আগুন। রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দিল মুসলিম জনতা। রাজশাহীতে খানকায় ভাঙচুর। মধ্যবিত্তের নাভিশ্বাস, 2 মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে 87%। আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীতে ঝটিকা মিছিল সহ নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল সহ দলটির অঙ্গ সংগঠনের আরও 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে 5 সেপ্টেম্বর শুক্রবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএমপি বলেছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। 1000-এর বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকে বলেন, হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তখন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত 1 বছর ধরে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সহ বিভিন্ন ধরনের অপরাধ দমন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ক্ষেত্রে তারা যে ভূমিকা রেখেছে সেটি নিয়ে আলোচনার সমালোচনাও হতে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছেন, আবার কোথাও কোথাও অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছেন। একই ধরনের ঘটনায় 2 রকমের প্রতিক্রিয়া দেখানোয় বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন তারা। এর মধ্যে 2024 সালের সেপ্টেম্বর মাসে খুলনায় একটি গণপিটুনির ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মানবাধিকার কর্মী সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলতে দেখা যায়। ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত বছরের 4 সেপ্টেম্বর একদল ব্যক্তি মব তৈরি করে পুলিশের কার্যালয়ের ভেতরেই হিন্দু ধর্মের এক তরুণকে গণপিটুনি দেয়। উৎসব মণ্ডল নামের ওই তরুণকে তারা যখন গণহারে পেটাচ্ছিল, সেনাবাহিনীর সদস্যরা তখন পাশেই অবস্থান করেছিলেন। কিন্তু গণপিটুনি ঠেকাতে তাদেরকে সেভাবে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আবার গত জুলাইতে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর স্বপ্রণোদিত হয়ে ব্যাপক চড়াও হতে দেখা গেছে সেনাবাহিনীকে। এমনকি এক কিশোরের আহত শরীর যখন রাস্তায় পড়েছিল, তার গলায় বুট চাপিয়ে মৃত্যু নিশ্চিত করতেও দেখা গেছে এক সেনা সদস্যকে। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে গুম, খুন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া সেনা কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বিচার হবে তা নিয়েই
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার ভাষ্যে অন্তর্বর্তী সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের প্রধান কারণ হল দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংগঠিত গুম, খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য। আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে পট পরিবর্তনে আসা অন্তর্বর্তী সরকার। গুমের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে কার কি ভূমিকা ছিল তা গত 4 জুন জমা দেওয়া কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের জড়িত থাকার সত্যতা পাওয়ার কথা বলেছে কমিশন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 5 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 7:15টায় জাপা কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা 6:30টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষেধের দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছেন নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় 5:45টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। পরে তারা অফিস টার্গেট করে কয়েক দফা হামলা চালান এবং পরে অগ্নিসংযোগ করেন। আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন, হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর করেন। এরপর ধোঁয়া উঠতে দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে কথিত তৌহিদি জনতা। এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দরবারের ভক্তসহ 50 জনের বেশি আহত হয়েছেন। এই সময় ইউএনওর গাড়ি, পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা উপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন। তার মধ্যেই জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থান থেকে উত্তেজিত মুসলমানরা এসে বিক্ষোভ করেন। রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে বলে দাবি ভক্তদের। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বরগাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের একদল লোক এ হামলা চালায় বলে জানান পবা থানার ওসি মনিরুল ইসলাম। পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে বলে দাবি করে খানকা শরীফের পীর আজিজুল ইসলাম। বলেন, গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। ফেসবুকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের এমন পোস্টের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে ছাত্রদল কাদেরের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লিখেছেন, কাদের, তোমাকে কথা দিচ্ছি, রাজাকার আল বদর আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে ইনশাল্লাহ।
সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতাকর্মী, গুপ্তবাহিনীর সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেন। এখন পর্যন্ত ৩ ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তো ২ মাসের ব্যবধানে দেশি পেঁয়াজ, ডাল, মুরগির ডিম, সোনালী মুরগি, মাছ ও কয়েকটি সবজির দাম সর্বোচ্চ ৮৭% পর্যন্ত বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট, বাজার তদারকির অভাব, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং আয় ব্যয়ের অসামঞ্জস্য। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার এবং সরকারি বিপণন সংস্থা টিসিবি ৪ সেপ্টেম্বর ও ৩ জুলাইয়ের বাজার দর পর্যালোচনা করে দেখা গেছে, গত ২ মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩৩ থেকে ৩৬% বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি ১৭% পর্যন্ত বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় উঠেছে। দেশি মসুর ডালের দামও কেজিতে ১৪% পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া অন্য বেশিরভাগ সবজি ৮০ টাকার নিচে বিক্রি হচ্ছে না। ১৯৭১ সালে আজকের দিনে শহীদ হয়েছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন নূর মোহাম্মদ। যশোরে নিজ দলের যোদ্ধাদের রক্ষা করতে একটি মাত্র রাইফেল হাতে আহত অবস্থায় পাকিস্তানিদের একাই রুখে দিয়েছিলেন তিনি একা হাতে হানাদার হায়নাদের এত বেশি ক্ষতি করেছিলেন যে তার লাশ ভয়াবহভাবে বিক্ষত করে পাকিস্তানিরা। এই বীর যোদ্ধাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। ৪০০ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি মানব বোমা ৩৪টি গাড়িতে রাখা হয়েছে। ফোন কলে এমন আত্মঘাতী হামলার হুমকি পেয়ে শুক্রবার বেশ সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে মুম্বাই পুলিশ। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই হুমকি এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। লস্করি জিহাদ নামে একটি সংগঠন এ হামলার হুমকি দিয়েছে জানিয়ে মুম্বাই পুলিশ শহর জুড়ে নিরাপত্তা বাড়ানোর কথা নিশ্চিত করেছে। কোটিখানেক লোককে হত্যায় মানববোমা বহন করা ৩৪টি গাড়ি ৪০০ কেজি আরডিএক্স এর বিস্ফোরণ ঘটবে বলে হুমকি বার্তায় দাবি করা হয়েছে, জানিয়েছে পুলিশ। থাইল্যান্ডের ধনকুবের ব্যবসায়ী অনতিন চার্নভিরাকুলকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে থাই পার্লামেন্ট। এই নিয়ে ২ বছরের মধ্যে তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি। এর আগে গত সপ্তাহে সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রী পায়তং তার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন। তারই স্থলাভিষিক্ত হলেন ৫৮ বছর বয়সী অনতিন। সম্প্রতি কয়েক বছরে থাইল্যান্ডে একের পর এক সরকার আদালতের রায় বা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে, ফলে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো চলমান রয়েছে। কবি গীতিকার মোহিনী চৌধুরীর জন্মদিন আজ। মুক্তির মন্দির সোপানো তলে পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, ভালোবাসা মোরে ভিখারি করেছে, এনেছি আমার শত জনমের প্রেমের মতো কালজয়ী গানের রচয়িতা মোহিনী চৌধুরী। অধুনা বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৯২০ সালের ৫ সেপ্টেম্বর তার জন্ম। বাবার ডাক বিভাগের চাকরির সূত্রে কলকাতায় বড় হয়ে ওঠা।
গানের প্রতি নেশায় বিএসসি পরীক্ষা অসমাপ্ত রেখে গান লেখার সাথে যুক্ত হন। 1940 সালে কলকাতা জিপিওতে চাকরিতে যোগদান করেন। তিনি 8 বছর মাত্র এই চাকরিতে ছিলেন। 1943 খ্রিস্টাব্দ থেকে গ্রামোফোন, রেডিও, সিনেমার গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। রাজকুমারী ওলো, নয়ন পাতা খোলো, সোনার টিয়া ডাকছে গাছে, ওই বুঝি ভোর হলো মোহিনী চৌধুরীর প্রথম গানের রেকর্ড। গানটি গাইলেন কুসুম গোস্বামী, কমল দাশগুপ্ত সুরে। শৈল জানন্দ মুখোপাধ্যায়ের অভিনয় নয় ছায়াছবিতে প্রথম গান লেখার সুযোগ পেলে তার সুনাম ছড়িয়ে পড়ে। জিপিওর চাকরিতে ইস্তফা দিয়ে সর্বক্ষণের জন্য গানের জগতে মনোনিবেশ করেন। আধুনিক বাংলা গানকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে যাদের অবদান, তাদের মধ্যে অগ্রগণ্য হয়ে থাকবেন মোহিনী চৌধুরী। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। সহযোদ্ধাকে আহত অবস্থায় ফেলে যেতে চাননি নূর মোহাম্মদ। সহযোদ্ধাকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন দান করেছেন, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে সহযোদ্ধা ছাড়া রিট্রিট করেননি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। যাদের বলিদানের কারণে আমরা পেলাম এই লাল সবুজের পতাকা, তিনি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। 1971 সালের 5 সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি 3 দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়। তবুও পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয়নি। একসময় সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন ও হাতের এলএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পিছিয়ে যেতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা তার ডান কাঁধে লেগে তিনি মারাত্মকভাবে আহত হন। শত্রুর গোলায় আহত হওয়া নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ। হাতের এলএমজি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন ও মোস্তফার রাইফেল চেয়ে নিলেন। যতক্ষণ ওরা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন ততক্ষণ পর্যন্ত রাইফেল চালিয়ে শত্রু সৈন্যকে ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তার দিকেই কেন্দ্রীভূত করে রাখবেন। এইভাবে অন্য সঙ্গীরা অনুরোধ করলেন তাদের সাথে যাওয়ার জন্যে, কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে। শেষ পর্যন্ত তার আদেশ অনুসরণ করে তাকে রেখে নিরাপদে সরে গেলেন সবাই। রক্তাক্ত নূর মোহাম্মদ সামনের দিকে গুলি ছুটতে লাগলেন। একদিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী, সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে একজন অর্ধমৃত সৈনিক যার সম্বল একটি রাইফেল ও সামান্য কিছু গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করেন যে তারা এই মৃত্যু পথযাত্রী বীর যোদ্ধাকে বেয়নেট চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে ও মস্তক বিদীর্ণ করে ঘিলু ছড়িয়ে ফেলে। পরে তার সহযোদ্ধারা এসে পাশের একটি ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নূর মোহাম্মদ শেখ 1959 সালের 14 মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 সালের 10 জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। 1971 সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই বীর জন্মগ্রহণ করেন 1936 সালের 6 ফেব্রুয়ারি। আজ তার শাহাদাত দিবস। বাংলা মায়ের কোনায় কোনায় তার শ্রেষ্ঠ সন্তানেরা নিজ জীবন বলি দিয়ে শুয়ে আছেন মাটির পরম মমতার আশ্রয়ে। দেশের শ্রেষ্ঠ এই সন্তানকে বাঙালিয়ানা প্রণতি জানায়।